তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। রাজনৈতিক নেতৃত্ব যদি অন্যের দোষেও ফাঁদে পড়ে তাহলে তাকে বেফাস মন্তব্য করতে নাই। যেমন এর আগে এক মন্ত্রী বলছেন যে চাঁদা যেটা নিতেছে ওরা তাদের কল্যাণের জন্য নিচ্ছে, এটা চাঁদাবাজি চাঁদাবাজি এক না। তো আমি বাবু বলি এইসব লাইনে চাঁদাবাজি যদি কেউ কল্যাণ বানাই দেয় তাহলে সেই কল্যাণ তো তাদের অফিসের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে নেবে, রাস্তাঘাটে থামিয়ে নেবে কেন? যেমন আমি গত সপ্তাহ দুয়েক আগে এক সপ্তাহ বাড়িতে ছিলাম, দেখলাম ওখানে ওই সিএনজি ঢুকলে পরে যে পৌরসভার না 8 টাকা করে সিএনজির থেকে 10 টাকা করে নিতেছে কেন? তো এটা চাঁদাবাজি নাকি? ফর্মালাইজ হইতে যদি তুমি নেও তার তো রোড ট্যাক্স থাকে, সেটা ওইটা থাকে ওইটা থাকে, সেটা দে, আবার এটা কেন নিচ্ছ? এটা নিতে হইলে চাঁদাবাজি যেটা বলে সমালোচনা হইলো। এই বিদ্যুৎ মন্ত্রীও যে বাজে কথাটা বললো যে কঠিন সময় পার করতেছি, এমনি নাচনে বুড়ি আরো পাইতেছে ঢোলের বাড়ি। হ্যাঁ, এমনি তো বুড়ি না আছে, তারপর ঢোলের বাড়ি দিলে মানুষ এমনি ভয় ভীতিতে আছে, গ্যাস নাই, চুলা জ্বলে না, ঘন্টার পর ঘন্টা লাইনে থাকতে হইতেছে, তার মধ্যে কঠিন সময়, এগুলা রয়ে শয়ে শব্দ চয়নের মধ্যে অনেক কিছু কাভার করে। মানুষের ভীতি সঞ্চার হয় কিনা, মানুষ সেটার থেকে উত্তরানোর মতো কথা পায় কিনা, সেটা এই জাতীয় মন্তব্য বেফাস মন্তব্য হিসাবে আমি গণ্য করি। আপনি 180 দিনে বিরোধী দলের যদি থেকে থাকে আপনার দৃষ্টিতে কেমন দেখলেন তাদের পারফরমেন্স? আমি স্যারের সাথে, স্যার যেটা বলছেন বিরোধী দল আছে কিনা, স্যার বলছেন বিরোধী দলের কর্মপন্থা এবং কার্যকারিতার বিবেচনা করে। আর আমি বলি অরিজিন নিয়ে যদি বলি, বিরোধী দল তো এই পার্লামেন্টে নাই, কারণ যারা আছে বাজাই, বাংলাদেশ জামাত ইসলামী, এগুলা তো বাজাদের অংশ। জামাত ইসলামী যেটা বাজাই এটা তো বাজাদের অংশ, বিএনপির অংশ। এরা একসাথে গড় সংসার করেছে, একসাথে সরকার চালিয়েছে। এখন আপনি বিরোধী দল হওয়ার মতো যেটা বড় যোগ্য, একসঙ্গে ঘর সংসার করেছে, তারপর কি তালাক হয়ে গেছে নাকি? এরা সময় সুযোগে বাইরে এসে কি করে দরকার এখন নাই। তো আপনি আলীকে নিষিদ্ধ করেছেন, বাজাজ সরকার একটা মারাত্মক খারাপ কাজ করেছে, আমি বারবার লাইভ টিভিতে বলে আসতেছি, সেটা হইল কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করতে নাই, একে ভোটের মাধ্যমে উইড আউট করতে হয়। মুসলিম লীগ 47-এর স্বাধীনতার পক্ষের শক্তি, কিন্তু পরে ভোটের মধ্যে যুক্তফ্রন্টের 54 সালে এটা মরে গেছে। তো বাজাজ যদি এখন ইউনুসের কায়দায় আসা, ইউনুস আবার প্রথম মুখে বলছে যে আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করব না, বাজাজও সবসময় বলছে এটা আমাদের নীতি নয়, করব না। কিন্তু আপনি আলীকে নিষিদ্ধ করে দিয়ে সে অর্ডিন্যান্স পাশ করে ওই নিজের অংশের থেকে একটা ডালপালা নিয়ে জামাতকে বিরোধী দল করে যদি থাকেন, এটা তো বিরোধী দল নয়, তারা তো নিজেরা একসাথে করবে। আর জামাতের পলিসিটিটা আপনি দেখবেন, জামাত যে সুযোগ মতো যেভাবে যেখানে যখন দরকার ঢুকতে পারে ঢুকবে। তারা দরকার হইলে আওয়ামী লীগের সাথে আঁতাত করে আন্দোলন করবে, জলিলের সাথে চুক্তি করবে, আবার যখন দরকার হবে এরশাদের বিরুদ্ধে করার সময় সবার সাথে একজোট হবে, আবার যখন দরকার হইল। এখন এই বাজারটাকে সময় সুযোগে যদি আপনি রাজনীতি সঠিকভাবে সবার জন্য উন্মুক্ত না করেন, আওয়ামী লীগকে যদি না দেন, এই জামাত বাজারকে গিলে ফেলার চেষ্টা করবে। কারণ আমি স্বাধীনতা বিরোধী সেই শক্তিকে যদি এখানে আনেন, তাহলে বাজাদের কপালে পরের দিকে দুঃখ আসবে। এরা কথা বলে সুন্দর, তাদের রেজিমেন্টের নিয়ম নীতি আছে, কন্ট্রোল আছে, কমান্ড আছে, কমিউনিস্টের চাইতে শক্ত, তারা চলে খুব সূক্ষ্মভাবে। অতএব এদিক থেকে আমি বলবো যে বাজাদের জন্য খারাপ হয়েছে আলীকে বন্ধ করাটা। আপনারা দুজনেই বলছেন বিরোধী দল নাই, ইন্টারেস্টিংলি প্রধানমন্ত্রী দুই আঙ্গিকে বলেছেন, বাট স্পিরিট ওয়াজ সেম। প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের পর গ্যাস বিদ্যুতের পরিকল্পনা দিল বিরোধী দল, এবং এই বিরোধী দল যে বিরোধী দলকে আপাত দৃষ্টিতে আপনারা বলছেন নাই, কিন্তু সেই বিরোধী দল কথায় কথায় আপনার সরকারকে সরিয়ে দেওয়ার হুমকি দেয়, সরকার পতনের আন্দোলন করে। তাহলে যেগুলো আমরা মাঠে দেখছি সেগুলো কি? এগুলো সাজানো। আপনার রাজনীতি করতে হলে দিনে পিন্ডি চটকাতে হবে, 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে মঞ্চে, রাতে একসাথে বসে সুন্দর করে পানাহার সবই হবে। এই বিরোধী দল যেটা করতেছে, এটা কি জনগণের স্বার্থে কিছু করতেছে? এগুলো হলো বিরোধী দল তো শুধু জামায়াত না, এনসিপিও আছে। এনসিপিটা তো আপনি হিসাবে আনবেনই না, তার কারণ যে এনসিপির উপরে মানুষের এত ভরসা যে তারা একটা বৈষম্যহীন আন্দোলন করলো, যে বঙ্গবন্ধুর দেব বাংলায় বৈষম্যের ঠাঁই নেই স্লোগান দিল, তারা চট করে এসে যেগুলো করলো, যে কাজ করলো, বাপ চিনে না, হ্যাঁ 32 নম্বর ভেঙে ফেলবে। তো যে বাপে চিনে না তার তো কি পরিচয় সেটা তো পরে আসবে। তারা 2 নম্বর আসেন। এই বাচ্চা কাচ্চারা দল করছে ভালো, ইউনুস তাদের বৈরমকা হইলেন, আকবরের বৈরমকার সাথে দল করতে দিলেন, তাও ভালো, একটা নতুন কিছু হোক। কিন্তু তারা চট করে এই যাত্রাতে হঠাৎ করে এত ক্ষমতালোভী হয়ে
শুধু সরকারে আসলো তা না, একটা স্বাধীনতা বিরোধী শক্তির পকেটে ঢুকিয়ে লোক একটা আসনের জন্য। তো এদের থেকে আপনি কি আশা করবেন? তাহলে সে বৈষম্য বিরোধী তারা থাকলো, তারপরে আবার দাবি করে উপজেলাতে অফিস লাগবে, একটু পর্দা লাগবে, একটা ফ্রিজ লাগবে, কি হাফজাব কথাবার্তা Washing machine। বলতেছে না, তাহলে কি হয়? ডাল মে কুছ কালা হয়, কোথায় যাচ্ছে? আজ আপনি প্রথমে একটা কথা বলছেন যে শুল্কমুক্ত গাড়ি নিচ্ছে না, প্লট নেবে না, এটা তো ক্রেডিটের কিছু না, এটা তো নেওয়াটাই তো প্রথম অন্যায় ছিল, এটা তো একটা ঘুষ। এরশাদ রাজনৈতিক কি ঘুষ বশীভূত করার জন্য রাজনৈতিক ঘুষের আওতায় এটা চালু করেছে, এবং ফখরুদ্দিন সাহেবের আমলে আমি এটা বন্ধ করেছিলাম সামারি দিয়ে, যে শুল্কমুক্ত গাড়ি সুবিধা। কিন্তু সামারি সই করার পরে বললাম, স্যার আপনারা চলে তারপরে তো যাবেন, কাগজে কলমে তারা সামহাও এন্টাইটেল ছিল, তারা চাইলে নিতে পারতো। আপনি যদি একটা অন্যায়কে আপনি একবার প্রতিষ্ঠিত করে বলেন এন্টারটেইনমেন্ট, তাহলে তো আমার বলার কিছু নেই। আপনি নিয়ে আর কেডা? তাও ঠিক। আপনাকে কে বলছে শুল্কমুক্ত গাড়ি নেবেন আপনি? তাহলে এটা অন্যায়ভাবে ঘুষ, পলিটিক্যালি ঘুষ দেওয়া হচ্ছে। যেমন হাসিনা ঘুষ দিতে চাইলো না যে 2 সেক্রেটারির জন্য হেলিপ্যাড সহ কি একটা সহ কি বানাবে, তারপরে যে সচিব নিবাস বানাইলো, কোথায় ছোট্ট সচিবের ভারী, কোথা থেকে কোথায় শুরু, কেন দরকার এগুলো? সরকার তার যে মুখপাত্র তিনি বেশ একটা নোট দিয়েছেন, সেখানে অনেকগুলো বিষয় বলেছেন। শিক্ষায় সংস্কার শুরু করা হয়েছে, নতুন বেতনের স্কেল চূড়ান্তের পথে, আর্থিক খাতে সংস্কার শুরু করা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিও আসলে স্বাভাবিক করানোর চেষ্টা করা হচ্ছে, অর্থনীতিকে গতি ফেরানোর চেষ্টা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বিরোধী দলের জায়গা থেকে আমরা কিন্তু মাস মানে 2 নম্বর মাস বা দ্বিতীয় মাস থেকে আমরা সরকার ব্যর্থ এরকম শুনছি। আমার প্রশ্নটা এরকম যে 6 মাসে আসলে আমরা কি যথার্থ বলে মনে করছি কিনা এই সরকারকে মূল্যায়ন করার জন্য, সেটা একটু শুনি। মূল্যায়নের জন্য 6 মাস যথার্থ সময় কিনা বলা যাবে না, কারণ টোটাল 5 বছর মেয়াদ তো। জি। তবে এমনি গ্রাম দেশে আমাদের প্রচলিত একটা কথা তো আছে, যার হয় না 90-তে, তার হয় না 90-তে। তারপরে যাইয়া মর্নিং শোজ দ্য ডে, তারপরে একটু দেখলে বাচ্চার এদিক সেদিক কিছু জায়গা দেখলে বোঝা যায় কেমন হবে। তো সেসবগুলো করতে গেলে বোঝা যায় যে আমরা যেটা বলি গুড স্টার্টিং ইজ হাফ ফিনিশিং, সেটা বোধহয় আমাদের এক্সপেক্টেড লেভেলে হয়নি। যেমন আমরা গত 17 বছরের যেটা লিগাসি নিয়ে কথা বলি সব সময়, আর এটা তো আমাদের এই 55 বছরের ইতিহাসে একটা রেওয়াজ, যে কেউ আসলে বলবে আগেরটা সব শেষ করে দিয়েছে, যে সে কিচ্ছু করে নাই। আমরা কোনো দিন নির্মোহভাবে উদারভাবে যার ভালোটা আছে সেটাও বলি না, এমনকি স্বৈরাচার বলি এরশাদ, তার ভালোটাও স্বীকার করি না। কারণ আমাদের রাজনীতিবিদদের মধ্যে প্রতিহিংসা পরায়ণতা এবং আরেকজনকে সহ্য না করার জন্য ইগনোরেন্ট ইনটলারেন্স যে প্রবলভাবে থাকে, সেটা এখনো বিদ্যমান। কেউ একটু বলে না যে আগের এত কাসুন্দি গিয়ে আমার কি হবে, আমি কি করতে পারছি সেটা দেখাবো, কিন্তু সবসময় বলে সেটা। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, উপজেলা পদ্ধতি এখন তো আবার কাজে আসছে, কিন্তু যেহেতু এরশাদ সাত্তার সাহেবকে হটিয়ে ক্ষমতায় আসছেন, বিএনপির থেকে ক্ষমতা নিয়েছে, তাহলে এরশাদ বিএনপির শত্রু। অতএব এরশাদের ভালো সিস্টেম হলেও উপজেলা ওইটা ভালো না। খালেদা জিয়া 5 মিনিটের মধ্যে এটা রেজলিউশন করে ক্যান্সেল করে দিলেন, জাস্ট উইদিন 5 মিনিটস। আইবুর রহমান ক্যাবিনেট সেক্রেটারি, আমি বিজিপির ডেপুটি কন্ট্রোলার, আমাকে টেলিফোন করলেন যে একটা রেজলিউশন সেপে দিতে কতক্ষণ লাগবে। আমি বলি, স্যার আপনার যে অফিসার নিয়ে আসবে উনি বসে আমার টেবিলে চা খাবেন, এর মধ্যে দিয়ে দিতে পারবো। তো সে সময় আমি লক্ষ্য করলাম যে 2 জনের আগের থেকে যেটা হয়েছে, বিশেষ করে পরে হাসিনা খালেদা, এরা প্রতিহিংসা পরায়ণতা বেশি ব্যস্ত ছিল, এত ব্যস্ত ছিল যে ভালো কাজ কারোটা কেউ মেনে নেয় নাই, এমনকি ছোট ছোট পার্সোনাল পর্যায়ে চলে যেত। না, সেটা তো ডক্টর মতিউর রহমান, সেটা তো একটা ঐতিহাসিক ফ্যাক্ট বললেন, কিন্তু আমরা যদি একেবারে 180 দিনের ভেতরে 180 দিনের ভিতরে আসলে আপনি তো ইউনুস গভর্নমেন্ট থেকে এটা ভালো এখনো, সেটা আপনি ইমিডিয়েট ফার্স্ট তো আমার কম্পারেবল ইন্ডিকেটর তো ওটা ইমিডিয়েট ফার্স্ট ইউনুস, তার আগে হইলে শেখ হাসিনা। তো শেখ হাসিনার তো একটা লিজেন্ডারি কাহিনী আছে, 2008 ভোটে 14 বিনা ভোটে, 18 রাতের ভোটে, 24 আমিরামি। তো এখন 14 ইলেকশনে বিএনপি আসে নাই কোনো রাজনৈতিক নেতার পরামর্শে হোক, বা অনেকে বলে যে লুঙ্গি পরলে সবাই ভাসানি হয়ে যায়, এরকম লুঙ্গি পরা কারো পরামর্শে হোক, যেগুলো বাইরে শোনা যায় তা দিয়ে হোক, ওই সময় আসলে কিন্তু বিএনপি ওভারহুলমিং মেজরিটিতে তখনও আসতে পারত, এবং ওই ভয়ে তো পরে এটা বাদ দিল। এখন আপনার ইমিডিয়েট ফার্স্ট ইউনিট থেকে ভালো, এখন ভালো, আর ঠিক শেখ হাসিনার সাথে তুলনা করতে গেলে সেটা লাগবে আরো কিছু সময়। আরেকটা প্রশ্ন একটু সম্পূর্ণভাবে রাখতে চাই, সেটা হচ্ছে সরকার ডে 1 থেকেই কয়েকটা বিষয় খুব নজরে এসে, যেমন ধরেন আপনার মন্ত্রীরা শুল্কমুক্ত গাড়ি নেয়নি, ফ্ল্যাট নেয়নি,
প্লট নেয়নি, এগুলো নেয়নি, এগুলো খুব প্রশংসা পেয়েছে। আবার একই সঙ্গে বিভিন্ন নিয়োগ নিয়ে কিন্তু প্রশ্ন এসছে, বিভিন্ন জায়গায় কতগুলো নিয়োগের বিষয়ে প্রশ্ন আছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক করার ক্ষেত্রে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে সরকারকে যেতে হয়েছে, অর্থনীতিতে গতি ফেরানোর ক্ষেত্রেও কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবং এখন যেটি মোফাজ্জল করিম যেতে হয়নি, যাচ্ছে, আসলে যাচ্ছে, গাড়িওয়ানে যাচ্ছে, এবং তার সাথে নতুন মাত্রা যোগ হয়েছে হচ্ছে আপনার এনার্জি সেক্টর। একটু যদি বলেন সেখানে তাদের পারফরমেন্স কেমন দেখছে? আপনার আইন শৃঙ্খলা অবস্থিত পরিস্থিতি এখনো মানুষের মধ্যে ভীতি আছে। মবটা তুলনামূলকভাবে হয়তো কমেছে। ইউনূসের যে মব কালচার, যে অশান্তি সৃষ্টি, সেটার থেকে নির্বাচিত সরকার আসলে ওটা একটু কমে, ঠিক আছে, ওটা ভালো হয়। কিন্তু ওভারঅল আমরা যেভাবে এটা স্টেবিলিটি চাই সেই পর্যায়ে এখনো যায়নি। আর জ্বালানি সংকটে যে প্রশ্নটা বললেন, এটা তো এখন কি করবেন, যে কোথায় গ্যাসের কি সমস্যা হয়ে গেছে, সেটা হইল এর আগের বারটা যখন অকটেন, পেট্রোল এগুলা ঝামেলা হইলো, সেই সময় তো একটা হেরিডিটারি কথা উঠেছে, সেটা যদি এবার আবার রিফ্লেক্টেড না হয়, যে ওই সময় দাম বাড়ানোর জন্য পায়তারা করে এমনভাবে সেটা করলো যে ঠিক দাম বাড়াই দিল, তারপরে আবার লাইন নেই। 1.5 কিলোমিটার 2 কিলোমিটার যে লাইন হইলো, আমি তো ওই 1000 টাকার অকটেনের জন্য 3 ঘন্টা 3.5 ঘন্টা লাইনে ছিলাম, তাও 2 দিন পাইনে পড়বে। কিন্তু যেই দাম বাড়লো তারপরে লাইন নেই, সব পকপকা। এখন কথা উঠছে বাগানে হাঁটার সময় গ্যাসের দাম বাড়লে তখন লাইন চলে যায় কিনা দেখা যাক। বলতেছে ওই কোথায় সাগরে কি একটা নষ্ট হইলো, সেখানে এখন ঠিক হয়েছে, আসতেছে 2টা কার্গো আসছে, ওইটা আসলে ঠিক হয়ে যাবে। তো দামটা যদি এবার বেকায়দা পড়ে গেল না সরকার, কিছু জিনিস আছে তো আপনার সরকারের কন্ট্রোলের বাইরে হয়ে যায় অনেক সময়। আপনার হঠাৎ করে যদি সেখানে টার্মিনাল নষ্ট হয়, কার্গো যদি না আসে, একটা ফেরত চলে যায়, এটা আগের থেকে পরিকল্পনার মধ্যে আমরা কোনো দিন, স্যার আমার থেকে অনেক বেশি এগুলাতে দক্ষ, আমরা কোনো দিন এই 55 বছরে কোনো সরকার সেলফ রিলায়েন্ট হই, নিজের পায়ে দাঁড়াই, এই চেষ্টাটা কেউ করেনি। বেশিরভাগ ক্ষেত্রে যেটা নিজের সম্পদ আছে সেখানে এক্সপ্লোরেশনে না গিয়ে গ্যাসের আমরা আমদানি নির্ভর হয়, কারণ এইগুলাতে একটু গুড় বেশি, একটু মিঠা বেশি, কমিশন বেশি, ওই জাতীয়। একটা সরকারও স্বাধীনতার পর এই পর্যন্ত যে নিজে দাঁড়াই, ইআরডিটা বাদ দেই, আইআরডিটাকে স্ট্রং করি, এই পলিসিতে আমি দেখিনি আর কি। মানে এই সরকারের সামনের 6 মাস বা ধরেন আরো 1 বছর সামনে যদি আমি তাকাই, তার পোটেনশিয়াল চ্যালেঞ্জেস গুলো কি কি আসতে পারে, যে ট্রেন্ড এখন চলছে? পটেনশিয়াল চ্যালেঞ্জগুলো প্রথমে আপনার 1 নম্বরে আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। জি, এটা নেক্সট ইয়ারও আপনি মনে করছেন এই ট্রেন্ড চলবে? এক্স্যাক্টলি, নেক্সট ইয়ারও থাকবে। তার কারণ এখনো যা ঘটতেছে, যে খুন হচ্ছে, মারামারি হচ্ছে, সিটাগনের হাউজিং একটাতে কতগুলো হচ্ছে, সেটা পলিটিক্যাল খুনই হোক, সন্ত্রাসী খুন হোক, কোনো খুনই তো আপনার আইন বহির্ভূতভাবে হওয়ার কথা না। অতএব ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা নেক্সট ইয়ারও থাকবে। যতই সালাউদ্দিন সাহেব বলুক আমলার থেকে সে আবার এখন রাজনীতিবিদ হয়েছেন ছোট আমলার থেকে, কিন্তু এটা থাকবে, এটা 1 নম্বরে আসবে। 2 নম্বর হইল মানুষ কি চায়, সাধারণ মানুষ। আমি গ্রামে গিয়েও যেটা দিল, যেটা স্যারও বললেন, যে আপনি এখানে কি কি লম্বা লম্বা প্রোগ্রাম করতেছেন, কত বছরে কি করবেন, সেগুলা সাধারণ মানুষের কাছে বিবেচ্য না। তারা বাজারে গেলে তার যেটুক পকেটে নিয়ে যায়, যেটুক আছে সেটা দিয়ে কতটুক আনতে পারে, রিয়েল লাইফ সিচুয়েশনে, রিয়েল লাইফ ইনকামে তার কতটুক চলে, এটা মানুষ বেশি দেখতে চায়। মূল্যস্ফীতি তো তারা ইকোনমিক্স বুঝে না, সে বুঝে তার রিয়েল ইনকাম দিয়ে কেনা যায় কিনা, পারচেজ পাওয়ারটা তার আছে। এক্স্যাক্টলি, সেটাতে চায়। তো সেদিকটাতে আপনার সিন্ডিকেট বলুক, যাই হোক, সিন্ডিকেট কথা যদি বলে, সেটা কিন্তু আমি মনে করি আপনি মনে করছেন এটা নেক্সট ইয়ারও কন্টিনিউ করবে। তার কারণ কন্টিনিউ করবে এই জন্য, লোক তো বদলিয়েছে, আলীর পরিবর্তে বাজাদ আসছে বা জানা পারছে, কিন্তু কাজের পদ্ধতি তো বদলায় নাই, হাত বদল হয়েছে। বরং আরেকটু খারাপ হচ্ছে এই, আমি সরোজনীয় গ্রামে 1 সপ্তাহ যেটা দেখলাম, আওয়ামী লীগের পান্ডামি গুন্ডামি যেগুলা ছিল, সেগুলোর মধ্যে তাদের কমান্ড ছিল, চেইন অফ কমান্ড ছিল, যে চুরি করলেও নেতার হুকুমের বাইরে কেউ করে নাই। আর এখন বাজাদের বেলায় এই 6 মাসেও যেটা চোখে পড়তেছে, দেখা গেল যে এখানে চেইন অফ কমান্ডটা নাই, সবাই নেতা হয়ে গেছে। সেটা একটা খারাপ লক্ষণ। আর হাত বদল হয়ে চাঁদাবাজি বলেন, মাস্তানি বলেন, ওই যে সালিশ করে টাকা নেওয়া বলেন, সেটা তো একইভাবে আছে, এখনো বদলায়নি। তাহলে এই অবস্থাটা আরও থাকবে। আপনি দলীয় কর্মচারীদেরকে, দলীয় নেতাদেরকে যেটা করবেন, তারে কতটুকু পুষবেন, যাত্রাতে তো আপনি দেখাই দিলেন আবার দলবাজিতে বেশি যাচ্ছেন। সরকার হবে দলীয়, আমি সবসময় বলে আসতেছি, ভোটে আসবে দলীয় সরকার হবে, কিন্তু প্রতিষ্ঠান কখনো
দলীয়করণে পড়তে পারবে না। আপনি প্রতিষ্ঠানগুলো দখল করে পেতেছেন ভোটের আগে, মেয়র পদগুলো, উপজেলা পরিষদ, জেলা পরিষদ সব নিজের লোক দিয়ে দিচ্ছেন। এমনকি যেখানে সরকারি কর্মচারীরা যেত কর্মকর্তা, সেখানে আপনি 11 প্রতিষ্ঠানে ওই রাজনৈতিক অস্তিত্বের থেকে পদত্যাগ না করে সেখানে দিয়ে দিচ্ছেন। তাহলে লক্ষণটা কি? লক্ষণটা হচ্ছে আপনি আবার ওই একই সুরে চলতেছেন। যা করে জোট সরকার তার থেকে একটু বেশি করে মহাজোট। এখন বাগির যে বিশ্বজোট হয় নাই, তাহলে হাসিনার আলীর আমলে যা ঘটেছে এখন ওই হাত বদলের পরে আমার নিস্তার তো হয়। এই চ্যালেঞ্জটা আছে বলে মনে করছেন? জি। বদিউর রহমান, আপনার কাছ থেকে শুনতে চাই ডিপ্লোমেসিটা আপনি কেমন দেখলেন, বিশেষ করে ইন্ডিয়া প্রসঙ্গকে যদি আপনি ফোকাসে রেখে বলেন। ডিপ্লোমেসি তো প্রথম দিকে আমাদের প্রধানমন্ত্রী কোন দেশে যাবেন সেটা নিয়ে বেশ জল্পনা কল্পনা ছিল। তো ইউনুস জামানার পর থেকে যে পিন্ডি না দিল্লি, দিল্লি না ঢাকা, পিন্ডি না ঢাকা, এইসব কথাবার্তার একটা রেশ রয়েছে। তো সাইকোলজিক্যাল চাপ যেটা, স্নায়ু চাপ যেটা হয়, সেটার জন্য কায়দা করে তখন ওই যে বড় একটা দেশ না যাইও মোটামুটি বাফার কান্ট্রি হিসেবে মালয়েশিয়া গিয়ে সেখান থেকে সাইড লাইনে হোক, যে হোক, চায়না গেলেন। এখন চায়না যেহেতু গেলেন, যেভাবেই যাক, অন্য সম্মেলনে হোক, ডাইরেক্ট দাওয়াত না হোক, তাহলে বড় প্রতিবেশী ভারত, আরও তো একটা আশা থাকবে যে ব্রিক্সের দাওয়াত দিলাম, আমার এখানে তো আসা দরকার। এবং তারা ত্রিবেদী সাহেব ঢাকা এসে দেখা করে দূরাচ্ছেন মোদির কাছে, আবার আসতেছেন। তো সেদিক থেকে এখানে একটা ডিপ্লোমেসির ক্যারিজমেটিক রোল কতটুকু সূক্ষ্মভাবে নিতে পারবেন সেটার একটা সুযোগ আসছে, টেস্ট কেস হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইন্ডিয়া যে দাওয়াত দিয়েছে এখানে যাওয়া দরকার, কারণ কূটনীতিতে কোনটা, যেটা বাইল্যাটারালটার কথা বলছেন? জি, এটাতে যাওয়া দরকার। কারণ আমরা তো ব্রিক্সের সদস্য হওয়ার জন্য আগ্রহী আছি, চাই তো আমরা। না, ব্রিক্সের আগে দুটো ইনভিটেশন আছে। একটা হচ্ছে ব্রিক্সেরটা হচ্ছে 12 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর, যেখানে উনি আসলে বিমস্টেকের চেয়ার হিসেবে আউটরিচ সেশনে যেতে পারবেন। আরেকটা হচ্ছে এই মাসে যেটা আছে, ওটা পরেরটা। এই মাসে আপনি কোনটা বলছেন? এই মাসেটাতে যাওয়া উচিত। আমি দুটোতেই বলতেছি। আমার কথা হলো কোনো সুযোগই ডিপ্লোমেসিতে হাত ছাড়া করতে নেই। আপনার ভিতরে কি আছে সেটা আপনার ভিতরে থাকবে। কিন্তু বাংলাদেশ তো কিছু শর্ত দিয়েছে, আর শর্ত দিতেই থাকেন। শর্ত দিতে দিতে যাইয়া এমন শর্ত দেবেন না যে শর্ত দিলে আপনার যাওয়া বন্ধ হয়ে যাবে। আর কারণ আপনি স্ত্রী বদলাইতে পারবেন, স্বামী বদলাইতে পারবেন, বড় প্রতিবেশী তো বদলাইতে পারবেন না। বিরাট একটা ভূমিকম্প হয়ে যদি বড় প্রতিবেশী মাটির তলায় বিলীন না হয়, ততক্ষণ পর্যন্ত বড় প্রতিবেশী থাকবে। অতএব থাকতে হইলে দিলে কি আছে সেটা আপনি রাখবেন। আপনি যে বলছেন যাওয়া উচিত, সেক্ষেত্রে আমার বেনিফিটটা যদি আপনি দর্শকদের জন্য বলেন। আপনি কথা বলবেন, না হলে কি ওরা উল্টো সুযোগ নিবে। ত্রিবেদী সাহেবরা, দাদারা তো দাদাগিরি করতে চায়, তারা বরং ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রসারণা চালানোর সুযোগ পাবে। আমরা তো সর্বাত্মক চেষ্টা করেছি সুসম্পর্ক রাখার জন্য, এরা আসে নাই, গোঁ ধরেছে। আপনার খেয়াল থাকতে পারে যে প্রণব বাবু যখন আসলেন আমাদের দেশে, তখন হরতালের অজুহাত দিয়ে আমাদের বেগম খালেদা জিয়া তার সাথে পূর্ব নির্ধারিত দেখা করার কথা থাকলেও দেখা করেনি। তো এইগুলো কূটনীতিতে যায় না, দেখা করতে হয়। আপনি যান, বরং আমি এক ধাপ আগে এইটুকু বলছিলাম, গিয়ে সেখানে আপনি যদি চান যে হাসিনা ডিসেম্বরে আসতে চায়, তা তো ফাঁসির রায় হয়েছে, আসলে আইন নিজের গতিতে চলবে। আপনি সেই ক্ষেত্রে সরকারের তরফ থেকে হাসিনার কি নিরাপত্তা দিতে পারবেন আসলে ফাঁসি না হওয়া পর্যন্ত, বা বিচারের কাঠগড়ানো, সেটাও দরকার হলে তার সাথে বলেন না, যাইয়া কূটনীতির চান্স নেন যে আমি হাসিনার সাথেও কথা বলতে চাই, আমার তরফ থেকে উনি কি সুযোগ সুবিধা চান। আইন তো আইনের গতিতে চলবে। ডিপ্লোমেসিতে অভিমান নাই, ক্ষোভ থাকতে নাই, রাগ থাকতে নাই, জেদ থাকতে নাই। এখানে ঠান্ডা মাথায় নিজেরটা নিজে বুঝে নিতে হয়, শুধু হাতছা করা ঠিক হবে না। মোফাজ্জল করিম, আপনি যদি একটু বলেন যে সরকারের তরফ থেকে বলা হচ্ছে একটা সহায়ক পরিবেশ, তাহলে এই সফরটি সহায়ক পরিবেশের কথা বলছেন। ঢাকা দিল্লির মধ্যে যদি রিলেশনশিপের ক্ষেত্রে সহায়ক পরিবেশটা ইনশিওর করার দাবি জানিয়েছেন। এবং আরো একটা শর্ত আছে, শেখ হাসিনার প্রত্যর্পণের ইস্যু আছে, ওসমান হাদির খুনিদের ফেরত দেওয়ার ইস্যু আছে। সো এটা টেন্টেটিভ আসলে যে টাইম ফ্রেমটা, এটা যদি সফরটা হয় 20 থেকে 25 অগস্টের মধ্যে হবে, আজকে হচ্ছে 17 আগস্ট। এই সময়কালের মধ্যে এগুলো শেষ পর্যন্ত রিজলভ করে এই সফরটাকে হওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? দেখুন, বাংলাদেশ গোড়া থেকেই, সে জন্মের পর থেকেই, স্বাধীনতার পর থেকেই একটা সুন্দর কথা ডিপ্লোমেসিতে চালু রেখেছে, এবং এটা কিন্তু খুব প্রশংসিত এবং সকলের কাছে গ্রহণযোগ্য। সেটা কি? ফ্রেন্ডশিপ অল, ম্যালিস টুয়ার্ডস নান। এটা ভাঙিয়ে ভাঙিয়ে বা এটা বলে, এটা আমল করে যদি চলতে পারে, আমার মনে হয় আর কোনো কিছু দরকার লাগে না। এবং এটা তো ভালো কথা। আমি চায়নার সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে না কেন? বা সঙ্গে সঙ্গে আমার প্রতিবেশী ভারত, তাকে আমি চটাতে যাব কেন? সে আমার প্রতিবেশী। সকলের প্রতি আমার যে ভ্রাতৃত্ব, আমার সৌহার্দ্যপূর্ণ আচরণ,
সেটা বজায় রেখেই তারপরে আমার ফরেন পলিসি এবং এটা চালু রাখাটা এটাই হচ্ছে কি দরকার। তো এখন এর মধ্যে যদি ফাটল ধরে, যদি দেখা এটা দৃশ্যমান যদি হয়, যদি সব বিশ্ববাসীর কাছে প্রতিমান হয় যে বাংলাদেশ এখন আর চায়নার দিকে কোনো খেয়াল করে না, বা চায়নার সঙ্গে বন্ধুত্ব রাখতে চাচ্ছে না, বা ভারতের সঙ্গে এতদিন পর্যন্ত যেরকম ভাবে আচরণ করে আসছে শত বাধা বিপত্তির মধ্যেও, বাধা বিপত্তি মানে ভারতের তরফ থেকে অনেক উস্কানিমূলক অনেক কিছুই, সেই গঙ্গার পানি থেকে শুরু করে বর্ডার কিলিং ফিলিং কিছু নয়, তার মধ্যেও কিন্তু বাংলাদেশ তার নিজের যে পলিসিটা সেটা অনুসরণ হয়েছে না, আমি কারোর সঙ্গে ঝগড়াঝাটিতে জড়াবো না, আমি এটাই মেনটেন করে চলতে পারলে পরে আমার মনে হয় আমাদের মতো একটা দেশ, আমরা তো কোনো পরাশক্তি না, আমরা কেমন খুব পরাশক্তি তো দূরের কথা, খুব একটা শক্তিশালীও না, আমাদের কি আমাদের মূলধন হচ্ছে আমাদের দেশপ্রেম, যেটা পরীক্ষিত, যেটার ভিত্তিতে আমাদের দেশ স্বাধীন হয়েছে। তো বেশ, তো ওটাই থাকুক, কিন্তু আমরা কারোর সঙ্গে আমরা কি বলে করমর্দনও বেশি করতে যাব না, আবার পামড়াতেও যাব না, দুইটাই না, আমরা আমাদের নিয়ে থাকবো ভাবমূর্তি, সবাই বলুক, এবং তার জন্যে এটা বজায় রাখার জন্য যা যা করণীয় সেটা তো করছি। আর আমাদের অর্জনগুলা যেগুলা, যেমন আজকে একটা বড় রকমের অর্জন হয়েছে বাংলাদেশে, এই যে ক্রিকেটে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে দেওয়া, আবার অস্ট্রেলিয়ার মাটিতে, এই অর্জনগুলা এরকম আরো অর্জনের দরকার। আমি যে কি ভাষায় কোথা থেকে অন্তর থেকে মানে আমাদের ক্রিকেট দলকে অভিনন্দন জানাবো, বা কর্তৃপক্ষকে, সবাই এটার জন্য প্রশংসার দাবিদার, এমনকি যারা সরকারে আছেন তারাও দাবিদার। এই প্রসঙ্গটা নিয়ে একটা ছোট্ট সাব স্টোরি আমি আপনাদের নজরে আনতে চাই। যখন ক্রিকেট দল জিতলো তখন মাননীয় প্রধানমন্ত্রী বিসিবির চেয়ারম্যানকে ফোন করলেন। তো বিসিবির চেয়ারম্যান বললেন যে সেঞ্চুরি করেছে সে বগুড়ার সন্তান। তখন প্রধানমন্ত্রী রিয়াকশনে বলেছেন যে না, উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। সো এখান থেকে অনেকে একটা বড় ক্রিটিক নিয়েছে যে সেই পুরনো তো যেই কি বলে এই শব্দটাকে, সেখানে প্রধানমন্ত্রী এই আচরণটাতে একটা সবার জন্য একটা মেসেজ আছে, যিনি এটাকে এন্ডোর্স করেন না। আপনি কিভাবে দেখেন বিষয়টা? সবার জন্য মেসেজ আসবে না, কারণ রাজনীতিতে চাটুকার যারা থাকে, তেলবাজ যারা থাকে, তারা তেল মারতেই থাকে। কিন্তু প্রধানমন্ত্রী মেসেজটা পরিষ্কার করতে পেরেছেন। প্রধানমন্ত্রী পরিষ্কার করবেন, এটা তার প্রজ্ঞার বহিঃপ্রকাশ ঘটেছে। হ্যাঁ, কিন্তু রাজনীতিতে আমাদের যে কালচার, সেখানে কালচারে সি উঠে যায়, অনেক সময় আলসার হয়ে যায়, তেল মারতেই থাকবে, কারণ 10 বার তেল মারলে ওর সময় ভুলে একবার তো কবুল হয়ে যাবে। এটা কি এখন কাজ করে? করতেছে তো। কারণ এই বাংলাদেশ সরকার গঠনের মধ্যে আমরা কি দেখলাম? চিহ্নিত, দণ্ডপ্রাপ্ত, যার ইমেজ নাই, হ্যাঁ, মোরাল টার্পিটিউড থাকে, অযোগ্য, এই জাতীয় মানদণ্ডের লোকজনও তো সরকার তার একভাবে না একভাবে নিয়েছে। কি জন্য নিয়েছে? ওই যে আগে তেলবাজি করেছে, তাদের পক্ষে কিছু একটা করেছে, সেই লাইনে সেই তরিকার থেকে বাদ যেতে পারে নাই। তাহলে তেলবাজিটা থাকবে, ওটা এটা কেন হয়? মানে সরকারের ভেতরে আরো ছোট ছোট কিছু সরকার থাকে, সরকারের ভিতরে ছোট সরকার থাকুক আর বড় সরকার থাকুক, সরকারের ভিতরে ক্ষমতা থাকে। বাংলাদেশের সিস্টেমের মধ্যে সরকারের চাইতে বড় মাস্তানও কেউ নেই, এটা খেয়াল রাখেন। কারণ সরকার হাতে লাইসেন্স পত্র লাঠিয়াল আছে, সরকারের যা লাঠিয়াল আছে, পুলিশ বা যারা এইসব আইন শৃঙ্খলা থাকে, এরা মানলে কোনো বিচার নাই, বিচার পাইতে বহু ঝামেলা আছে, ন্যায় অন্যায়। অতএব সরকারকে যারা ক্ষমতা যাওয়ার জন্য, সুবিধা পাওয়ার জন্য তেল মারতে থাকবে। এটা হয়তো চট করে বলছেন, এর আগে ওইটা আগের আমলে হাসিনা আমলে ওইসব কথা হয়েছে, তার আগেও হয়েছে, এটা আমাদের ধারাবাহিকভাবে চলবে। আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি একটু রাখতে চাই, যেহেতু আইন শৃঙ্খলার প্রসঙ্গটি এসছে বারংবার, এই প্রসঙ্গে যেটি বলা হয় যে পুলিশ তার মোরাল এখনো ফিরে পায়নি, যে কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে, মানে এই 6 মাসও আসলে যে লক্ষ্যটা টার্গেট সেট করা হয়েছিল সেটা অর্জিত না হওয়ার পেছনে এই কারণটাকে দায়ী করা হয়। এটা নিয়ে আপনাদের দুজনের, এটা কোনো কারণই না। আপনার মোরাল পায় নাই, মোরাল না পাইলে ওই যেটার মোরাল নাই এখনো, যে সাহস পায় না, তার বাদ দিয়ে দেন না। বাংলাদেশে বেকারের অভাব আছে নাকি? আপনি যে যখন 3 দিন সরকার ছিল না, তারপরে সরকার গঠিত হওয়ার আগের থেকে রাস্তায় বাচ্চা ছোট ছোট ছেলে ট্রাফিকের কাজ করছে, ওটা করছে, তো সুন্দর তো চলছে। আপনি আরেকটা চ্যালেঞ্জে যান, টেস্ট কেসে যান, যে পুলিশ উঠাই দিয়া 1 সপ্তাহ পুলিশ থাকবে না, জনগণ চালাবে, আর 1 সপ্তাহ পুলিশ চালাবে, কোনটা ভালো চলে দেখবেন। কিন্তু রাষ্ট্র তো সেভাবে ফাংশন করে না, দেখবেন। তাহলে মোরাল নাই আসে না, এগুলো রাখতেছেন কেন? কিন্তু এখন যেটা করতেছেন আপনি, ওই যে আবার 25 বছর হয়েছে বলে বাদ দিচ্ছেন, এগুলাতে যাচাই বাছাই ঠিক মতো হচ্ছে না।
ওই আগে এক দল বাদ দিয়েছে, Yeah. আরেক দল আসে তারে সব বকেয়া সহ একেবারে পদোন্নতি প্রমোশন সব দিয়ে দিছে, আবার তারা বাদ দিয়েছে, এরা খুশি, একই ক্যালচার চলতেছে, যাচাই বাছাই কিছু হচ্ছে না।